তানবীরের সাথে বেশ কিছুটা সময় কথা বলে আবির নিচে আসছে। মেঘ সোফায় বসে টিভি দেখতেছে। ড্রয়িং রুমে আর কেউ নেই। আবির মেঘকে দেখেও না দেখার মতো করে রান্নাঘরে চলে গেছে। নিজের জন্য কড়া করে 1 কাপ কফি করেছে। কফির কাপটা হাতে নিয়ে আবির সিঁড়ির দিকে যাচ্ছে। মেঘ কপাল কুঁচকে এক দৃষ্টিতে আবির ভাইকে দেখছে। আবিরের মনের ভেতরে দুশ্চিন্তাগুলো চেহারায় ভেসে উঠছে। অষ্টাদশী আবিরের তামাটে চেহারা দেখে বোঝার চেষ্টা করছে আবির ভাইয়ের কি হয়েছে। মেঘ একবার ভাবছে জিজ্ঞেস করবে, কিন্তু সাহসও হচ্ছে না। আবির সিঁড়ি পর্যন্ত যেতেই মালেহা খান নিজের রুম থেকে বের হতে হতে আবিরকে ডাকলেন। আবির সিঁড়ির পাশে দাঁড়িয়ে পড়েছে। মালিয়া খান সোফায় এসে বসলেন। আবিরের দিকে তাকিয়ে বললেন, তোর সাথে কথা আছে। আবির নির্বিকার কণ্ঠে বলল, আম্মু, তুমি যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছ সেই বিষয়ে আমি কথা বলতে চাই না বলেই রাজশাহী থেকে ফেরার পর থেকে তোমার সাথে দূরত্ব বজায় রেখেছি। কথা বলতে চাই না বললেই কি সব কিছু এড়িয়ে যেতে পারবি? তোর কি বিয়ের বয়স হয়নি? বিয়ে কি করবি না? আবির তপ্ত স্বরে জানালো, বিয়ে করার সময় হলে নিজেই তোমাদের বলবো। মালিয়া খান শুষ্ক কণ্ঠে বলে উঠলেন, আমি আমার ছেলের এই রূপ দেখব বলে ছেলেকে বিদেশে পাঠাইনি। তোকে এত মনমরা দেখতে আমার ভালো লাগে না। আমি চাই তুই বিয়ে কর। একটু থেমে পুনরায় বললেন, জান্নাত মেয়েটাকে আমার খুব ভালো লাগছিল। এতদিন মেঘের টিউটর ছিল, এখন তো আর সে আমাদের বাসায় পড়াই না। মেয়েটার খোঁজ নিতে সমস্যা নেই। আবির নিশ্চুপ। মেঘ হাঁ হয়ে তাকিয়ে আছে বড় আম্মুর মুখের পানে। মেঘের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। কিভাবে বলবে জান্নাতাপুর যে বিয়ে হয়ে গেছে, তাও আবার আসিফ ভাইয়ার সঙ্গে। মেঘ সহসা আবিরের মুখের পানে তাকালো। মালেহা খান মেঘের দিকে তাকিয়ে বললেন, তোর কাছে জান্নাতের নাম্বার আছে? মেঘ বলে, জান্নাতাপুর? মেঘের কথার মাঝে আবির বলে ওঠে, ওর কাছে নাম্বার থাকবে কোথায় থেকে? তুমি কি শুরু করেছো আম্মু? মেয়েটা পড়াতে আসছিল, পড়াইছে। আলহামদুলিল্লাহ মেঘ চান্স পাইছে। মেয়েটাকে দাওয়াত দিয়ে খাওয়াতে চাইছো, গিফট দিতে চাইছো, সব ইচ্ছে পূরণ করা হলো। এরপরে এই বিষয় নিয়ে কথা কেন ওঠে? মেঘ আহাম্মকের মতো আবিরের দিকে চেয়ে আছে। বলেই দিলেই হয় জান্নাতাপুর বিয়ে হয়ে গেছে। আবির মেঘের দিকে চোখ রাঙিয়ে ইশারা করলো যাতে কিছু না বলে। আবির দীর্ঘ শ্বাস ছেড়ে পুনরায় বলল, সামনে মাইসা আপুর বিয়ে, তুমি বরং সেদিকে মনোযোগ দাও। আর বিয়ে বাড়িতে গিয়ে কোনোভাবে আমার বিয়ের কথা তুললে আমি কিন্তু সঙ্গে সঙ্গে বিয়ে বাড়ি থেকে চলে আসব। কথাটা মাথায় রেখো। মেন গেট থেকে ভেতরে 2 কদম এগিয়ে আলী আহমেদ খান উচ্চ স্বরে বললেন, হয়েছেটা কি? মা ছেলের মধ্যে কি নিয়ে মনোমালিন্য চলছে? আবির মায়ের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আম্মুকে কিছু বলবা না কিন্তু। বাবার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কিছু না। আবির চলে গেছে। বড় আব্বুকে দেখে মেঘ টিভি বন্ধ করে চলে যাচ্ছে। আলী আহমেদ খান সোফায় বসতে বসতে মালিয়া খানকে শোধালেন, কি হয়েছে? মালিয়া খান মনমরা হয়ে উত্তর দিলেন, কি আর হবে, বিয়ের কথা বলছিলাম, এই জন্য রাগারাগি করছে। আলী আহমেদ খান ভারী কণ্ঠে বললেন, তুমি ছেলের আর কিছু বইলো না, মাথাটা একটু ঠান্ডা হোক, আমি কথা বলবো। মালিয়া খান শীতল কণ্ঠে জানালেন, ঠিক আছে, আজ মাইসার গায়ে হলুদ। মালিয়া খান আর আলী আহমেদ খান গতকালই বিয়ে বাড়িতে চলে গেছেন। মালেহা খান মাইসাদের বড় ফুপ্পু, তাই ওনার দায়িত্ব একটু বেশি। আরও আগে যাওয়ার কথা ছিল, কিন্তু অসুস্থতার কারণে আলী আহমেদ খান স্ত্রীকে একা ছাড়তে রাজি নন। ডাক্তার দেখে গতকাল উনি নিজে নিয়ে গেছেন। তানবীর ব্যতীত বাকিরা আজ বিয়ে বাড়িতে যাবে, আগে থেকেই বলা। আবির ইকবাল খানের গাড়ি নিয়ে যাবে। মামনি, কাকিয়া, মেঘ, মিম আর আদিকে নিয়ে যাওয়ার দায়িত্ব আবিরের। মোজাম্মেল খান আর ইকবাল খান অফিস থেকে বিকেলের দিকে রওনা দিবেন। সকাল থেকে সাকিব আবিরকে কলের পর কল দিয়েই যাচ্ছে, যেন যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে বাড়িতে উপস্থিত হয়। সকালে নাস্তা করে ইকবাল খান আর মোজাম্মেল খান অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। বাকিরা রেডি হচ্ছে। গায়ে হলুদের পাঞ্জাবি শাড়ি নেওয়ার দায়িত্ব ছিল আবিরের। নিজের কিছু জামাকাপড় সহ সব ব্যাগ গাড়ির ডিকিতে রাখতে গিয়ে হঠাৎ কিছু একটা মনে করে বাড়ির ভেতরে ঢুকছে আবির। মিম, আদি, মামনিরা ততক্ষণে রেডি হয়ে মেঘকে ডাকতে ডাকতে বেরিয়ে পড়ছেন।
কাকিয়া আবিরকে জিজ্ঞেস করলেন, আবার কোথায় যাচ্ছিস? উত্তরে আবির জানালো, ওয়েলারটা রুমে ফেলে আসছি, তোমরা গাড়িতে বসো, আমি এখনই আসছি। মালেহা খান পুনরায় ডেকে বললেন, মেঘ রেডি হলো কি না একটু দেখিস তো। আবির, আচ্ছা বলে সিঁড়ি দিয়ে দ্রুত পায়ে উঠে রুম থেকে ওয়ালেট আর একটা জ্যাকেট নিয়ে বের হয়েছে। জ্যাকেটটা পরে ওয়ালেটটা চেক করতে করতে মেঘের দরজা পর্যন্ত এসে ডাকলো, আর কতক্ষণ লাগবে তোর? আবিরের কণ্ঠ শুনে মেঘ চমকে ওঠে। ব্যস্ত ঘুরে দাঁড়ালো সে, সঙ্গে সঙ্গে বিছানা থেকে জ্যাকেট টেনে গায়ে জড়িয়ে নিয়েছে। মেঘের হুড়োহুড়ি কর্মকাণ্ডে আবির মেঘের দিকে তাকালো। মেঘের গায়ে এমনভাবে জ্যাকেট জড়ানো দেখে আবির কয়েক সেকেন্ডের জন্য স্থির দৃষ্টিতে তাকায়। মেঘ চিবুক নামিয়ে দাঁড়িয়ে আছে। মেঘ কালো রঙের একটা গাউন পরেছে, সাথে আবিরের গিফট করা একটা গর্জিয়াস হিজাবও পরেছে। মেঘকে দেখতে এত মায়াবী আর মোহমোহ লাগছে যে আবির দৃষ্টি সরাতে পারছে না। মেঘকে আপাদ মস্তক দেখে আবির মেঘের আটকে ওঠার কারণটা বোঝার চেষ্টা করলো, যদিও কিছু বুঝতে পারেনি। তবু আবির চোখ নামিয়ে সরি বলে রুম থেকে বের হতে যাচ্ছিল। মেঘ অস্বস্তি কাটিয়ে ডাকলো, আবির ভাই। আবির দরজার বাহির থেকে উত্তর দিল, মিমকে একটু ডেকে দিবেন প্লিজ। আবির বেলকনি থেকে ড্রয়িং রুমে একবার তাকালো, কোথাও কেউ নেই। আবির উচ্চ স্বরে জানালো, সবাই বের হয়ে গেছে, মিমও গাড়ির কাছে চলে গেছে। কোনো সমস্যা? আমি কি কোনোভাবে হেল্প করতে পারবো? মেঘ কি করবে বুঝতে পারছে না। মিমকে বেশ কয়েকবার ডেকেছে, আদি আর মিম হই হুল্লোড় করে বেরিয়ে গেছে, তাই মেঘের ডাক মিম আর শোনেনি। আবির ভাইকে বলবে কিনা বুঝে উঠতে পারছে না। মেঘকে নিস্তব্ধ থাকতে দেখে আবির পুনরায় মেঘের রুমে ঢুকেছে। আবির রুমে ঢুকতেই মেঘ আটকে উঠল, বৃহৎ চোখে তাকালো। আবির ভুরু কুঁচকে প্রশ্ন করলো, কি হয়েছে? মেঘ চিবুক নামিয়ে নিল। মেঘ এখনও জ্যাকেট জড়িয়ে দাঁড়িয়ে আছে। অষ্টাদশীর অশান্ত মন কেমন করে কাঁপছে, কথা আটকে আসছে। মাথা নিচু করে অনেক কষ্টে বলল, জামার চেনটা লাগাতে পারছি না। আবির স্বাভাবিক ভঙ্গিতে মেঘের কাছে এগিয়ে এলো। আবিরের আগনতে অষ্টাদশীর হৃদয় স্পন্দনের মাত্রা বাড়তে শুরু করেছে। আবির মেঘের কাছাকাছি দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল, এদিকে ঘুর। মেঘ না চাইতেও আবিরের দিকে পিঠ করে দাঁড়ালো। জ্যাকেটটা ধরে রাখার শক্তিটুকু পাচ্ছে না। আবির জ্যাকেটে হাত দিতেই মেঘ জ্যাকেট ছেড়ে দিয়েছে। পড়ে যেতে নিলে আবির তাড়াতাড়ি জ্যাকেটটা ধরে বিছানার ওপর রাখলো। হিজাব দিয়ে সম্পূর্ণ পিঠ ঘুরা। আবির অতি সন্তর্পণে পিঠ থেকে হিজাবটা সরায়। সহসা অষ্টাদশীর উজ্জ্বল বর্ণের পিঠ উন্মুক্ত হয়। না চাইতেও আবিরের নজর পড়ে সেই অচ্ছদ্ম পৃষ্ঠে, যেখানে পাশাপাশি দুইটা কৃষ্ণ বর্ণের বিউটি স্পট ঝলমল করছে। আবির ঢোক গিলে দৃষ্টি সরিয়ে নিল। আবিরের বক্ষপিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা দিক বিদিক ছুটছে, যেন পাঁজরের হাড় ভেঙে বেরিয়ে আসবে এখনই। আবিরের সর্বাঙ্গ ঘামতে শুরু করেছে। আবিরের হাত কাঁপছে। অন্যদিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে জিপারে স্লাইডারে ছুতে গেলে উষ্ণ হস্তের 3 আঙুল মেঘের উন্মুক্ত পিঠ স্পর্শ করে। আবির আর মেঘ দুইজনের গাত্র এবার একসঙ্গে কম্পিত হলো। আবিরের স্পর্শে অষ্টাদশীর অঙ্গে অব্যক্ত শিহরণ জাগছে। দেহের প্রতিটা শিরা উপশিরায় তুফান শুরু হয়ে গেছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে পড়েছে। মেঘ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, তবে তার দাঁড়িয়ে থাকার শক্তি ক্রমশ কমে যাচ্ছে। আবির তাড়াহুড়ো করে স্লাইডার টেনে ওপরে উঠিয়ে দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে গেছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে পরনের জ্যাকেটটা খুলে ফেলল। মনে হচ্ছে সারা শরীর থেকে গরম বাতাস বের হচ্ছে। চোখের সামনে বারবার প্রেয়সীর উন্মুক্ত পৃষ্ঠ ভেসে উঠছে। নিচে এসে চেয়ার টেনে বসে এক নিঃশ্বাসে 1 গ্লাস পানি শেষ করলো। দীর্ঘ শ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। পকেটে থাকা ফোনটা অবিরত ভাইব্রেশন হচ্ছে। ফোন বের করে কল রিসিভ করলো। সাকিব কল দিয়েছে। কথা বলতে বলতে মেন গেট পেরিয়েছে। মামনি আর কাকিয়া গাড়িতে বসে আছেন। মিমার আদি ছোটাছুটি করছে। কে সামনে বসবে সেটা নিয়েই দুই ভাই বোন বিবাদ করছে। আবিরকে বের হতে দেখে দুইজন শান্ত হয়ে গেছে। অন্যদিকে আবিরের প্রস্থানের পরপরই অষ্টাদশী ধপ করে বিছানায় বসে পড়েছে। উন্মুক্ত পৃষ্ঠে আবির ভাইয়ের স্পর্শ অনুভব করতে বারবার শিহরিত হচ্ছে মেঘের গাত্র। যাও ভেবেছিল জ্যাকেটটা পরবে, কিন্তু এখন মনে হচ্ছে গ্রীষ্মের প্রখর রোদে পুড়ছে তার দেহ।
কিছুক্ষণের মধ্যে নিচে নামলো মেঘ। আবির গেটে তালা ঝুলিয়ে গাড়ির কাছে আসতেই শুনতে পেল 3 ভাই বোনের কথোপকথন। তিনজনই সামনে বসার জন্য উঠে পড়ে লেগেছে। আবির সেদিকে মনোযোগ না দিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। আকলিমা খান গাড়ির ভেতর থেকে ডাকলেন, কিরে তোরা কি গাড়িতে উঠবি? মেঘ বাকিদের উদ্দেশ্যে বলছে, শোন, আবির ভাই যে রাগারাগি, গাড়িতে বসে ঘাড় ঘোরালেই দিবে মার। তোরা কেউ সামনে বস, আমি বরং পেছনেই বসবো। মেঘের কথা শুনে মিমার আদি দুজনের দিকে তাকালো। আদি দৌড়ে এসে মায়ের পাশে বসে পড়েছে। আদির পেছন পেছন মিমও ছুটে এসে বলছে, আমিও আম্মুর সাথে যাব। মেঘ মনমরা হয়ে বলল, কি আর করার, তাহলে তো আমাকে সামনে বসতে হবে। ওপরে ওপরে মনমরা ভাব দেখালেও মনের ভেতরে তার রাজ্য জয়ের খুশি। আদি একগাল হেসে বলল, মেঘ আপু তুমি বরং সামনে বসো। মেঘ যে মনে মনে তাই চাইছিল, এটা তো আর তারা জানে না আবির ভাই গাড়ি চালাবে আর মেঘ পেছনে বসবে, তা হতেই পারে না। গতকাল রাত থেকেই প্ল্যান করে রেখেছে, যেভাবেই হোক তাকে সামনে বসতেই হবে। মেঘ মিটিমিটি হেসে গাড়িতে উঠেছে। আবির এতক্ষণ বেখালি থাকলেও পুরো ঘটনায় সে মনোযোগ দিয়ে শুনেছে। গাড়ির জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে হাত দিয়ে মুখ ঢেকে মুচকি হাসল। আবির চাইলে সবার মধ্যে মেঘকে সামনে বসতে বলতে পারত। মেঘ যে নিজে থেকে আবিরের পাশে বসার চেষ্টা করেছে, এতে আবিরের মন প্রশান্তিতে ভরে গেছে। দিনকে দিন মেঘের করা পাগলামিগুলো আবিরকে তার প্রেয়সীর প্রতি আরও বেশি আসক্ত করে তুলছে। খানবাড়ির রাজপুত্র আর রাজকন্যারা ঢাকা থেকে ত্রিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। আবিরের মামার বাড়ি ময়মনসিংহ বিভাগের ত্রিশালে। যানজট পেরিয়ে আসতে অনেকটাই সময় লেগে যায়। আবির পূর্ণ মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। মেঘ একবার রাস্তার দিকে দেখছে, মাঝে মাঝে আর চোখে আবিরকেও দেখছে। আবিরের দিকে যতবার তাকায় ততবারই বাসার ঘটনার কথা মনে পড়ে যায়। প্রতিবারই অষ্টাদশী লজ্জায় নুইয়ে পড়ে। আকলিমা খান আর হালিমা খান সাংসারিক আলোচনা করতে ব্যস্ত। গাজীপুর চৌরাস্তা পেরিয়ে কিছু দূর যাওয়ার পর আবির গাড়ির কাছ নামিয়ে দিয়েছে। শীতল পরিবেশ, রাস্তার পাশে বিশাল আকৃতির গাছ। মেঘ এক মনে তাকিয়ে সেসব দৃশ্য দেখছে আর আপন মনে কত কি ভাবছে। অষ্টাদশীর অশান্ত মনে ছোটাছুটি করছে কত শত প্রেমময় বার্তা। আচমকা আবির রাস্তার পাশে গাড়ি থামাতে মেঘসহ বাকিরা চমকে ওঠে। আবির মামনি আর কাকিয়ার উদ্দেশ্যে বলে, তোমরা একটু বসো, আমি আসছি। 5 মিনিটের মধ্যেই একটা শপিং ব্যাগ আর কিছু খাবার নিয়ে গাড়িতে উঠেছে। খাবারগুলো মিমদের দিয়ে শপিং ব্যাগটা মেঘকে দিয়ে বলল, এটা রাখ, পরে নিব। দীর্ঘ পথ অতিক্রম করে আবিরের মামা বাড়িতে পৌঁছালো। 3 মামার বাড়ি পাশাপাশি। বড় মামার বাড়ি 2 তলা বিল্ডিং। বিয়ে বাড়ির গেট অনেক দূর থেকে সবার চোখে পড়েছে। গেটের কাছে অনেকে অপেক্ষা করছে। মিমদের নামতে দেখে বরণডালা নিয়ে মালা ঘর থেকে বেরিয়ে আসছে। মেঘ বের হতে যাবে এমন সময় আবির মেঘের হাত টেনে 1000 টাকার নোট মেঘের হাতে দিয়ে আস্তে করে বলল, বরণ করলে এটা দিয়ে দিস। মেঘকে কেউ যেন কোনোভাবে কিছু বলতে না পারে, তাই আবির আগে থেকে চোখ কান খোলা রাখার চেষ্টা করছে। আবিরের সামনে মালা বরণডালা ধরতে আবির বিরক্তির স্বরে বলল, আমার এসব পছন্দ না, বরণ করলে ওদের কর। আবির বরণডালায় টাকা দিয়ে মালাকে পাশ কাটিয়ে বাড়িতে ঢুকে পড়েছে। মালা যথারীতি হাসি মুখে বাকিদের বরণ করল। আবির একটু ভেতরে আসতেই সাকিব দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ অনেক ভালো। কত বছর পর তুমি আমাদের বাড়িতে আসছো, ভালো তো থাকতেই হবে। আবির স্বাভাবিক কণ্ঠে শোধালো, বাকিরা কোথায় আছে? চলো। ততক্ষণে মেঘরা বাড়িতে ঢুকে পড়েছে। আবির বারান্দায় পা রাখতে রাখতে সবার উদ্দেশ্যে সালাম দিল। সালামের উত্তর দিয়ে এক একজন এক এক প্রশ্ন করছে। তাদের মধ্যে একজন বয়স্ক মহিলা বলে উঠলেন, এইটা বাবু না? কত বড় হইয়া গেছে, মাশাল্লাহ। বাবুরে চেনার তো কোনো উপায়ই নাই। উঠান থেকে মেঘ কথাটা শুনে ফিক করে হেসে দিল।